ছাত্ররা বিএনপিকে গালি দেয়, ছাত্ররা জাতীয় পার্টিকে গালি দেয়, ছাত্ররা আওয়ামী লীগকে গালি দেয়, জামাতকে গালি দেয় না। হ্যাঁ, কিন্তু বাকি তিনটা দলকে গালি দিচ্ছে তারা। তো এই যে গালি দিয়ে দিয়ে কি রাজনীতি আগাবে? এই জায়গাটাই যদি আমি একটু জিজ্ঞেস করি যে জামাতকে কেন গালি দিচ্ছে? জামাতকে গালি দিচ্ছে না আমার কাছে এই কারণে মনে হচ্ছে যে জামাত এই ছাত্র সংগঠন বা অন্যান্য ইনকিলাব মঞ্চ এদের মধ্যে একটা যোগসূত্র আছে। হ্যাঁ, একটা আন্দোলনের যোগসূত্র তো আছেই, যে সবাই অ্যান্টি আওয়ামী লীগ একটা বলয় থেকে আন্দোলন করেছিল, সেই সময় তো আমরা সবাই একসাথে ছিলাম। তো এখানে কোনো যোগসূত্র থাকতে পারে। আবার এটাও হতে পারে যে জামাতের মনা কিছু মানুষ অন্য দলে আছে যারা অন্য পার্টি থেকে ভোট ক্যারি করছে, জামাতে থাকলে হয়তো এই ভোটটা ক্যারি হবে না। তো এটা একটা রাজনৈতিক ভোটের ইকুয়েশন এখানে আছে বলে মনে হয়। আর বিএনপিকে সবাই প্রতিপক্ষ ভাবছে, কারণ মাঠে বিএনপি সবচেয়ে বড় দল ছিল, আছে, এবং ভোটের প্রতিপক্ষটা বিএনপিই হবে। তো এখানে একটা ভোটের কম্পিটিশন, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এবং সেইখানে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। জাতীয় পার্টিকে বাদ দিলে ভোটের কেকটা অনেকে ভাবছে বড় পাবে, অনেকে ভাবছে জাতীয় পার্টির কেকটা তারা খেয়ে ফেলবে। তো কেউ কারো ভোট নিয়ে যেতে পারে না, যার যার ভোটার তার কাছেই থাকে এবং যার যার সমর্থক তার কাছেই থাকে। যেহেতু বিএনপির মাঠ পর্যায়ে অনেক নেতাকর্মী 17 বছর নির্যাতিত ছিল, প্রচুর চাঁদা তাদেরকে দিতে হয়েছে, মামলা করতে করতে নিঃশেষ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই অন্যায় সুযোগ পেলেও তারা সেখানে ধাবিত হচ্ছে। কিন্তু দেশ যদি একটি ইলেকশনের দিকে থাকতো, ভোটের দিকে থাকতো, তখন এই নেতাকর্মীরাই মানুষের দোরগোড়ায় যেত, ভোট চেত এবং নিজের আচার ব্যবহারে মানুষকে কষ্ট না দিয়ে ভোট আদায়ের চেষ্টা করত। ভোট যত দেরি হবে কর্মীরা তত অস্থির হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমি মনে করি দেশে যে একটা ভোটের কোনো রূপরেখা তৈরি হয়নি, এটি সকল সমস্যার মূল কারণ। এটি মপতন্ত্রকে উৎসাহিত করছে যে ভোট হবে না বা দেরি হবে, আমরা মপতন্ত্র করতে পারবো, অথবা মপতন্ত্রকে একসময় ইউজ করা হবে ভোটকে পিছিয়ে দেওয়ার জন্য। তো এটার মধ্যে একটা যোগসূত্র থাকতে পারে। বিএনপির কিছু নেতাকর্মী তারা স্বাভাবিকভাবেই ভাবছে যে আমরা কিছু চাঁদাবাজির সুযোগ পেলে করতে পারি, কারণ তারা বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের যত খারাপ গুণ আছে এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলের মধ্যেই থাকবে। জামাত বিশাল বিশাল সমাবেশ করছে, প্রচুর লোকজন নিয়ে মিটিং করছে, যে যার মতো রাজনৈতিক কৌশলে আগাচ্ছে। সার্বজনীনভাবে পিছিয়ে যাচ্ছে একমাত্র বাংলাদেশ। ইকোনমিক ডেভেলপমেন্ট নাই, এফডিআই নাই, 22 লক্ষ জব হারিয়ে গেছে, 27 লক্ষ লোক অতিদরিদ্র হয়ে গেছে, 19 লক্ষ মহিলা অতিদরিদ্র হয়ে গেছে। এটি এই বছরের ডেটা, সামনের বছর এটা আরও অ্যাড হবে। এটা থেকে উত্থানের কি উপায় করেছে সরকার? আমরা তো এটা থেকে উত্থানের কোনো উপায় দেখলাম না। আমরা দেখতে পাচ্ছি ভেগ পলিটিক্যাল ডিসকাশন, একটা সংস্কার প্রক্রিয়া হচ্ছে যেটা অপূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়া, যেখানে জনগণের প্রতিনিধির একটা বিশাল অংশ নাই। পার্লামেন্ট নিয়ে কথা হচ্ছে, সংবিধান নিয়ে কথা হচ্ছে। খুব বিনয়ের সাথে বলবো, এইখানে যারা কথা বলছে সংস্কার প্রক্রিয়া, অনেকেই কখনোই পার্লামেন্টে যায়নি। তো অবশ্যই পার্লামেন্টে না যাওয়াটা কোনো অযোগ্যতা না, কিন্তু সব নিয়েই তো আপনাকে সংস্কার করতে হবে। আপনি এক পেশে মন্তব্য শুনে, এক পেশে একটি গ্রুপের মন্তব্য শুনে সংস্কার করলে ওটা টেকসই হয়নি, হবে না। একটু আপনাকে আমি বলতে চাই যে এই যে আমরা সব দায়িত্বই সরকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের রাজনৈতিক দলগুলোর কি কোনো দায়িত্বের জায়গা থেকে নেই যে এই জায়গাগুলোতে সহযোগিতা করা? বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সরকারকে, অথবা আমি বলবো একটি সংবিধানের বাইরের সরকারকে সকল দল সমর্থন দিয়েছে, সকল দল। আপনি যদি 5 তারিখের কথা চিন্তা করেন, সেখানে জিএম কাদের এবং আমাদের নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে গিয়েছিল। পরবর্তীতে ডক্টর ইউনূস স্যার যখন ক্ষমতা নিলেন, সবাই তাকে স্বাগত জানিয়েছে, সবাই তাকে অ্যাভাটার হিসেবে দেখেছে যে উনি দেশের সব সমস্যার সমাধান করবেন, গণতন্ত্র রেস্টোর করবেন। খুব দুঃখের সাথে দেখলাম উনি আস্তে আস্তে হয়ে গেলেন শুধুমাত্র ছাত্রদের, আন্দোলনকারী ছাত্র নিয়োগকর্তাদের। এই বঙ্গবন্ধুরও এই প্রবলেম হয়েছিল, বঙ্গবন্ধু সবার ছিলেন। 72-73 সালে উনি আস্তে আস্তে হয়ে গেলেন শুধু আওয়ামী লীগের। বামপন্থীদের তার সাথে তার ডিস্টেন্স হয়ে গেল, বামপন্থী ছাত্র সংগঠনের 2 দল হয়ে গেল, একটা মুজিববাদী হয়ে গেল আর একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র হয়ে গেল। তিনি মুজিববাদীটাকে ওন করলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রটাকে ডিজোন করলেন। এই যে ফাটলগুলো, ডক্টর ইউনূস স্যার একটা ঐক্যমতের প্রতীক হতে পারতেন, কিন্তু তিনি ছাত্রদের পরামর্শ শুনে আস্তে আস্তে নিজেকে একটি কর্নার বলয়ে নিয়ে গেছেন।